বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মমতা চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি অফিস থেকে আসতেই আমার ৬ বছরের ছোট্ট মেয়ে মালা আমাকে বলল, বাবা, ও বাবা, তুমি যখন অফিসে চলে যাও তখন প্রায় প্রতিদিনই আমার মা রবিন আঙ্কেলের সাথে দরজা লাগিয়ে কি যেন করে। আমি আমার রুমে যেতে চাইলে আমাকে বের করে দেয়। ও বাবা, এই রুমে মা আর রবিন আঙ্কেল দরজা লাগিয়ে কি করে? ৬ বছরের ছোট্ট মেয়ে মালার মুখ থেকে এরকম কথা শুনে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল। মনে মনে ভাবলাম, আমার মেয়ে কি সত্যি কথাই বলছে? তাহলে কি আমার স্ত্রী রবিনের সাথে অবৈধ সম্পর্ক আছে? মনে মনে ভাবতে ঘৃণা লাগছে। তারপর ভাবলাম, আমার মেয়ের কথা সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমি একদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। কাউকে কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় আসার পর যখন আমি রুমের দরজা খুলে ঢোকার আগে দরজার পাশ থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেলাম। আমার আর বোঝার বাকি রইল না। আমার স্ত্রীর এই নোংরা অবস্থা দেখে মনের মধ্যে একটা জ্বালা ছিল। তারপর আমার স্ত্রীকে শিক্ষা দিতে আমি যা করেছিলাম তা শুনে বন্ধুরা তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি খুশি। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনের একটা সত্য গল্প, যেখানে আমার স্ত্রী আমার এক বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, যার ফলে আমার জীবনটা হয়ে উঠেছিল অতিষ্ঠ। খুব কষ্টে, মানসিক যন্ত্রণায় কেটেছে আমার দিন। একদিন আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়ে মালা, মাত্র ৬ বছর বয়স, সে আমাকে বলল, জানো বাবা, তুমি যখন অফিসে থাকো তখন মা আর রবিন আঙ্কেল দরজা বন্ধ করে কি যেন করে। আজকে যখন স্কুল থেকে এসে রুমের দরজা ধাক্কা দিই তখন দেখি মায়ের শরীরে কাপড় নেই আর আঙ্কেলেরও নেই। আচ্ছা বাবা, দরজা বন্ধ করে কাপড় চোপড় ছেড়ে মা আর রবিন আঙ্কেল কি করে যার কারণে আমাকে রুমে যেতে দেয় না? বলো না বাবা। আমার ৬ বছরের মেয়ে মালার মুখ থেকে এমন কথা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মালার কথা শুনে আমার শরীর থরথর করে কাঁপছে। বুকের ভেতরটা অচেনা ব্যথায় কুকুরে যাচ্ছে। মালার প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। বাবা হয়ে মেয়েকে তার মায়ের অবৈধ সম্পর্ক কথা কেমনে বলি? যে মুকে আমি ৭ বছর ভালোবেসে বিয়ে করলাম, সেই মু আমার সাথে এভাবে প্রতারণা করতে পারো? চোখের কান্না বেয়ে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে গেল টপ করে। আমার কান্না দেখে আমার ছোট মেয়ে মালা বলল, বাবা তুমি কাঁদছো কেন? কেঁদো না বাবা। ও বাবা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? আচ্ছা বাবা, আমি আর তোমার কাছ থেকে এসব কিছু জানতে চাইব না। আচ্ছা বাবা, তুমি মাকে কথা বলো না কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি বাহিরের কাউকে বলো না কেমন বাবা? আমাকে কোলে নিবে? আমার না খুব কষ্ট হচ্ছে। মালাকে কোলে নিতে দেখতে পেলাম ৫ আঙ্গুলের দাগ মালার গালে বসে আছে। মালার গালে চড়ের দাগ দেখে মনে হচ্ছে দাগটা আমার কলিজায় নাখা যাচ্ছে। মন চাইছে মুখে কেটে টুকরো টুকরো করে ফেলি। মালা কোলে জড়িয়ে আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে বলল, আমার লক্ষ্মী বাবা, আমাকে ছেড়ে যাবে না তো? আমি মালাকে জড়িয়ে ধরে নিয়ে বললাম, মারে মা, হারিয়ে দেওয়া মা পেয়েছি, তোকে ছেড়ে যাব কেমনে? বাবা, মাকে বকা দিও না, মাকে তুমি ভালো বানিয়ে ফেলো। আমি তোমাকে যতটা ভালোবাসি মাকেও ততটাই ভালোবাসি, মাকে ছাড়া আমি বাঁচব না। মেয়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে অসময়ে মৌ শাওয়ার নিয়ে বের হলেই আমি বললাম, এই সময় শাওয়ার নিলে? তখন মৌ উত্তরে বলল, আর বলো না, খুব গরম লাগছিল তাই শাওয়ার নিয়ে আসলাম। আমি বললাম, মানে কি, এই শীতের দিনেও তোমার গরম লাগে? মৌ কিছু বলল না, অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। বুঝতে আর বাকি রইল না, এই মৌ আমার আগের মৌ নয়। রাতের বেলায় শুয়ে আছি, মৌ মাথার চুল আঁচড়াচ্ছে। জানালা দিয়ে চাঁদের আলো ঠিক মৌমার মুখটাতে এসে পড়ছে। খুব সুন্দর লাগছে মৌকে। মনে হচ্ছে অষ্টদোষী কোনো যুবতী তার চুলগুলো মেলে দিয়েছি। এত সুন্দর মানুষ হয় কিভাবে? হঠাৎ মালার কথাগুলো মনে পড়ে গেল। আমি মাথা ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো হাতের স্পর্শ পেলাম, কিন্তু এই স্পর্শে আজ কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছি না। হাতটা সরিয়ে দিলাম। মৌ আবারও হাত দিল। আমি আবারও হাতটা সরিয়ে দিলাম। এবার মৌ আমাকে টান দিয়ে তার এখানে নিয়ে বলল, আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে তোমার ভালো লাগে না? বারবার হাতটা সরিয়ে দিচ্ছে কেন? একটু নাও না, প্রথম দিন শক্ত করে ধরেছিলে সেদিনের মতন। আমি মৌ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মাথাটা কেমন যেন করছে, আমাকে একা থাকতে দাও। কি বলছো এসব? আগে বলবে তো। দাও তোমার মাথা আমার এখানে দাও, আমি আমার উপরে নিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দেই। মৌ প্লিজ ডিস্টার্ব করো না, সত্যি বলছি, আমার ভালো লাগছে না। বলতে পারো না আমাকে ভালো লাগে না?
আমার কি সাদা লাতে কিছুই নেই? আমাকে তোমার কাছে ব্যবহৃত টিস্যু হয়ে গেছি। কিন্তু রবিন ভাইয়া কি বলে জানো? আমাকে দেখলে মনে হয় আমার বিয়ে হয়নি। রবিন ভাইয়া আরও বলে আমাকে দেখতে নাকি 16-17 বছরের যুবতীদের মতো দেখা যায়। তাই বুঝি? তাহলে যাও, তাকে বলো তোমাকে বিয়ে করতে। মৌ কিছু না বলে উঠে চলে গেল। আমিও পাশ ফিরে শুয়ে আছি। কিছুক্ষণ পর টের পেলাম কেউ বিছানায় শুফেফে কাঁদছে আর বলছে, আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা বলছো? অন্যজনের সাথে বিয়ে হলে বসে যাইতাম, তুমি আমাকে এত কঠিন কথা কিভাবে বললে? সেসব ভাবতেও কষ্ট লাগে। মৌমার এরকম নাটক শুনে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। যেই মৌ আমি রাগ করব ভেবে ক্যাম্পাসে কোনো ছেলের সাথে কথা বলতো না, আর সেই মৌ মেয়ে রেখে অবাধ মেলামেশা করছে, আর এখন আমার কাছে সতী সচ্ছাচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতে দেখি আমি মৌমার একেবারে কাছে, আমার মাথাটা মৌমার উপরে। আমি মৌকে সরাতে যেয়ে পারছি না। মৌমার হাতটা সরাতে চেয়ে বুঝতে পারলাম মৌ জেগে আছে। আস্তে আস্তে মৌমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি যেন অচেনা কোনো মোহে আবদ্ধ হয়ে যাচ্ছি। একবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। সেই সময় মালার কথাগুলো মনে পড়ে গেল। মৌকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। মৌ এমনটা আমার কাছে হয়তো কখনো আশা করেনি। মৌ বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মৌয়ার চোখের পানি টপটপ করে পড়ছে। রাতে কাজল দিয়েছিল, সেই কাজল জমে চোখের পানিতে জীবন্ত হয়ে উঠেছে। মৌয়ার কান্না আমার চোখে জল আন না। বিয়ের পর মৌকে নিয়ে 4 বার কাঁদতে দেখলাম। প্রথম দেখেছিলাম বাসর রাতে আমাকে ধরে কাঁদতে, তারপর দেখেছিলাম মালা যেদিন মোমের পেটে আসে, তারপর মালা যখন আমাদের ঘর আলোকিত করেই পৃথিবীতে আসলো, আর আজকে সেদিনের চোখের পানির সাথে আজকের চোখের পানি আর কোনোভাবেই মিলছে না। আজকের চোখের পানিটা মনে হচ্ছে ছলনার ধোঁয়াজাল। মোয়া চোখের পানি মুছে কিচেনে চলে গেল। ব্রেকফাস্ট রেডি করে যখন টেবিলে সাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই মোয়ার শাড়িটা সরে গিয়ে একটু বের হয়ে আছে। আমি হাত বাড়িয়ে ঠিক করে দিতে গিয়ে হাতটা ফিরিয়ে আনলাম, কেননা মৌকে ছোঁয়াতেও আমার ঘৃণা লাগে। তবু দিন শেষে মানুষটাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসে। সকালে ব্রেকফাস্ট করে অফিসে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। মৌকে এক মুহূর্তের জন্য ভুলতে পারা আমার জন্য সম্ভব না। এছাড়া মালার অতটা ভবিষ্যৎ আছে। মনে মনে স্থির করে নিলাম মৌকে ভালোবাসা দিয়ে শুদ্ধ করে নেব। তাই অফিস থেকে বের হয়ে মোমের পছন্দের এক পাতা কালো রঙের টিপ, সাথে বকুলের মালা, কাচের চুড়ি কিনে রওনা দিলাম বাসায়। বাসায় যেতে যেতে ভাবলাম কালো টিপ নীল চুড়ির সাথে মৌকে আজ অষ্টদশী তরুণী লাগবে। ভাবতে ভাবতে একদম বাসার সামনে এসে পড়ি। বাসায় এসে দরজা ধাক্কা দিতে আমার হাতের ফুলগুলো পড়ে যায়। রবিন আর মৌ পাশাপাশি বসে রোমান্টিক ছবি দেখছে। রবিন মৌয়ার হাত ধরে আছে, আর মৌ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রবিনের দিকে। মৌ আমাকে দেখে রবিনের হাতটা ছেড়ে দিল। আমি কিছু বলে ওঠার আগেই রবিন সাহেব আমাকে বলল, আরে সজীব ভাই কেমন আছেন? সামনের সপ্তাহে আমাদের অ্যানুয়াল ট্যুর, আপনি আর ভাবি যাবেন, আর হ্যাঁ ভাবিকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, রাগে শরীর কাঁপছে। মৌয়ার নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে খোপায় জড়িয়ে নিল। এদিকে রবিন সাহেবের হাসি দিয়ে বুকটা কেমন যেন করে উঠল। মৌকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। মৌকে ভালোবাসি, এক মৌকে নিজের থেকেও বেশি। আর মালা মৌ ছাড়া কিছুই বোঝে না। মৌ ছাড়া আর কোনো বিকল্প নেই। রাতে শুয়ে শুয়ে মৌয়ার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছি। মানুষ কিভাবে এতটা পাল্টে যায়। সত্যি পৃথিবীর সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে প্রিয় মানুষের অন্য রূপ দেখা। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখি ফাল্গুনির ফোন। ফোনটা তুলতে ফাল্গুনি বলল, হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো জান, খুব মিস করছি তোমায়। তোমার প্রতিটা স্পর্শ আমি সবসময় ফিল করি। রবিন গাধাটা কিচ্ছু করতে পারে না। জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, কাল দুপুরে বাসায় এসো। রবিন শহরে থাকবে না, রানীর জন্মদিনের গিফট কিনতে যাবে। আচ্ছা শোনো না, একটু মজা দাও নাই, কাল মন ভরে আদর করো। ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি মৌমা দাঁড়িয়ে আছে। মোয়ের চোখের কান্নায় বেয়ে জল পড়বে বলে বলবে ভাবনায় আমি বললাম, কিছু বলবে? তুমি তো ডিনার করনি, অফিস থেকে আসার পর থেকে দেখছি যে তোমার মন খারাপ। খাবে না? মালা খেয়েছে? ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নিচ্ছি। মৌ কিছু না বলে শুয়ে পড়ল। টেবিলে গিয়ে বসতে দেখি 2 প্লেটে খাবার দেওয়া। বুঝতে আর বাকি রইল না যে মৌ খায়নি। আমি খাবারটা শেষ করে বিছানায় গায়ে লিয়ে দিলাম। বিছানায় শোয়ার কিছুক্ষণ পর বুঝতে পারলাম মৌ চাম্পা কান্না করছে। মন চাইছে মৌয়ার চকের জালটা মুছে দিয়ে টেনে নেই, কিন্তু রবিন সাহেবের কথা মনে পড়তেই বুকটা দুমড়ে মুচড়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখি মৌ আমার একেবারে কাছে, আমার মাথাটা মৌমার ওপরে। আমি মৌকে সরাতে চাই, পারছি না। মৌয়ার হাতটা সরাতে চাই, বুঝতে পারলাম মৌ জেগে আছে। আস্তে আস্তে মৌয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি যেন অচেনা কোনো মোহে আবদ্ধ হয়ে যাচ্ছি। একবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। সেই সময় মালার কথাগুলো মনে পড়ে গেল। মৌকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম।
মো এমনটা আমার কাছে হয়তো কখনো আশা করেনি। মো বিছানা থেকে উঠে ব্যালকনি থেকে দাঁড়ালো। মোর চোখের পানি টপটপ করে পড়ছে। রাতে কাজল দিয়েছিল, সেই কাজল জমে চোখের পানিতে জীবন্ত হয়ে উঠেছে। মো আর কান্না আমার চোখে জলান না। বিয়ের পর মোকে এই নিয়ে 4 বার কাঁদতে দেখলাম। প্রথম দেখেছিলাম বাসর রাতে আমাকে ধরে কাঁদতে, তারপর দেখেছিলাম মালা যেদিন মোয়ের পেটে আসে, তারপর মালা যখন আমাদের ঘর আলোকিত করে এই পৃথিবীতে আসলো। আর আজকে সেদিনের চোখের পানির সাথে আজকের চোখের পানি আর কোনোভাবেই মিলছে না। আজকের চোখের পানিটা মনে হচ্ছে ছলনার ধোঁয়াজাল। মোয়া চোখের পানি মুছে কিচেনে চলে গেল। ব্রেকফাস্ট রেডি করে যখন টেবিলে সাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই মোয়া শাড়িটা সরে গিয়ে একটু বের হয়ে আছে। আমি হাত বাড়িয়ে ঠিক করে দিতে গিয়ে হাতটা ফিরিয়ে আনলাম, কেননা মৌকে ছোঁয়াতেও আমার ঘৃণা লাগে। তবুও দিন শেষে মানুষটাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসে। সকালে ব্রেকফাস্ট করে অফিসে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। মৌকে এক মুহূর্তের জন্য ভুলতে পারা আমার জন্য সম্ভব না। এছাড়া মালার অতটা